দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ক্রিকেট ফ্রেন্ডজিতে। আমি সাথে আছি ফয়সাল হাবিব। আপনারা আমাকে দেখছেন ক্রিকেট ফ্রেন্ডজির যত অফিসিয়াল সোশ্যাল মিডিয়া সাইট আছে, অর্থাৎ আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে। চ্যাম্পিয়ন্স ট্রফি চলছে, পুরো দমে চলছে। 3 দিনে 3টা ম্যাচ হয়ে গেছে। আমরা যে মুহূর্তে শ্যুট করছি এই মুহূর্তে চতুর্থ দিনের চতুর্থ ম্যাচ কিন্তু চলছে। অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ডের ম্যাচ সেটা চলছে। একদিন অর্থাৎ একটা রাত পেরোলেই কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির সবচেয়ে বড় ম্যাচ, সবচেয়ে হাইপওয়ালা ম্যাচ সেটা হলো ইন্ডিয়া বনাম পাকিস্তান। সেটা মাঠে গড়াবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। প্রথমত হোস্ট কান্ট্রি পাকিস্তান তাদের ম্যাচ খেলতে পাকিস্তান থেকে দুবাইয়ে আসছে, এসে খেলবে। এই ব্যাপারটাই বেশ হাস্যকর। তবুও ইটস ইন্ডিয়াস ওয়ার্ল্ড অ্যান্ড উই আর লিভিং ইন ইট, এমন হয়ে গেছে ব্যাপারটা আইসিসির ক্ষেত্রে। ইন্ডিয়া যা চায় তাই হয়, তার জন্যই পাকিস্তানকেও স্বাগতিক কান্ট্রি হয়েও দুবাইতে খেলতে যেতে হচ্ছে। এসব নিয়ে আর আলাদা করে কথা বলবো না। বাট ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে কোন দল বেশি ফেভারিট, ইন্ডিয়া পাকিস্তানের যে একটা হাইপ আছে সেই হাইপটা ওভারকাম করে কোন দল জিতবে এবং কোন দল এই যে দীর্ঘদিন গ্রেটেস্ট রাইভালরি ইন ক্রিকেট, এখানে কোন দল শেষ পর্যন্ত হাসি মুখে মাঠ থেকে বেরোবে, খাতা কলম কি বলছে, হিসাব কি বলছে, আমরা সেসব নিয়ে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে যদি আমরা গ্রুপ এর দিকে তাকাই, গ্রুপ এতে ইন্ডিয়া, পাকিস্তান, নিউজিল্যান্ড, বাংলাদেশ 4 দল আছে। 4 দলই একটা করে ম্যাচ খেলেছে। নিউজিল্যান্ডের এগেনস্টে প্রথম ম্যাচ খেলেছে পাকিস্তান, সেই ম্যাচটাই পাকিস্তান কিন্তু বাজেভাবে হেরেছে। অন দ্য আদার হ্যান্ড ইন্ডিয়া তাদের প্রথম ম্যাচ খেলেছে বাংলাদেশের এগেনস্টে, সেই ম্যাচটাই তারা জিতেছে। যেহেতু পাকিস্তান বেশি বড় ব্যবধানে হেরেছে তাই তাদের নেট রান রেট খুবই খারাপ, তারা এখন 4 দলের মধ্যে 4 নম্বরে আছে। অপরদিকে ইন্ডিয়া আছে 4 দলের মধ্যে 2 নম্বরে। এখন ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ গ্রেটেস্ট রাইভালরি, অনেক দিনের চিরপ্রতিদ্বন্দ্বিতা দুই দেশের মধ্যে, এভরিথিং ইজ ওকে। বাট সব কিছু আপনি পাশে যদি রেখে যদি জাস্ট এই দুই স্কোয়াডের তুলনা করেন এবং রবিবারের ম্যাচের কথা চিন্তা করেন, তাহলে আমি বলবো ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের আগে পাকিস্তান ইন্ডিয়ার চেয়ে 3 জায়গায় পিছিয়ে আছে: ব্যাটিং, বোলিং আর ফিল্ডিং। শুনতে হাস্যকর লাগলেও দিস ইজ হোয়াট ইট ইজ। আমি আপনাদের বলে দিতে পারবো জায়গায় জায়গায় পয়েন্টে পয়েন্টে ধরে যে কীভাবে ব্যাটিংয়ে ইন্ডিয়ার চেয়ে পিছিয়ে আছে পাকিস্তান, কীভাবে বোলিংয়ে পিছিয়ে আছে, কীভাবে ফিল্ডিংয়ে পিছিয়ে আছে। শুরুতে যদি ব্যাটিংয়ের কথা বলি, পাকিস্তানের ব্যাটিংটা অনেকটাই ফাখর জামান নির্ভর হয়ে গেছিলো। লাস্ট আমরা ট্রাই নেশন সিরিজে দেখেছিলাম যে ফাখর জামান ওপেনিংয়ে এসে ভালো একটা শুরু দিচ্ছেন, সেটার উপর বেস করে পাকিস্তানের অন্যান্য ব্যাটাররা কিন্তু এগিয়ে যাচ্ছেন সামনের দিকে। বাট চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেই ইনজুরিতে পড়ে পাকিস্তান স্কোয়াড থেকে ছিটকে গেছেন ফাখর জামান, এবং পাকিস্তান স্কোয়াড থেকে ফাখর ছিটকে যাওয়ার ফলে যেটা হয়েছে, পাকিস্তানের পুরো স্কোয়াডে এখন যে একজন জেনুইন ওপেনার তিনি কিন্তু নেই। ফাখরের সাথে বাবর আজম ওপেনিং করছিলেন, তার সাথে উসমান খান আছেন স্কোয়াডে, আর স্কোয়াডে আছেন কামরান গুলাম আর উসমান খান দুজনের কেউই ওয়ানডেতে ওপেনিং করেন না। ইনফ্যাক্ট বাবর আজমও ওয়ানডেতে ওপেনিং করেন না। সুতরাং ফাখর জামানি একমাত্র সার্টিফাইড ওপেনার ছিলেন এবং তিনি প্রতি ম্যাচে এসেই মেরে খেলার যে একটা ব্যাপার ছিল সেটা করে পাকিস্তানকে একটা উড়ন্ত সূচনা দিচ্ছিলেন। যদিও ফাখরের জায়গায় ইমামুল হককে ডাকা হয়েছে স্কোয়াডে, কিন্তু ইমামকে পাকিস্তান খেলাবে ভারতের এগেনস্টে বলে আমার মনে হয় না, এবং ইমাম যদি খেলেও এরপর ওই সমস্যাটা থেকে যাবে, কারণ ফাখরের মতো দ্রুতগতিতে ইমাম কিন্তু রান তুলতে পারে না। অন দ্য আদার হ্যান্ড আরেক ওপেনার বাবর আজম তিনিও খুব ভালো ফর্মে যে আছেন সেটা বলা যাবে না। তাই হতে পারে ভারতের এগেনস্টে উসমান খানকে পাকিস্তান ডেবিউ করায় দিবে। উসমান খান ইজ এ গুড ক্রিকেটার, তিনি বিপিএলে বছর বছর আসেন, ভালো খেলেন, সেঞ্চুরি মারেন, পাকিস্তানের হয়েও ভালো খেলছেন, টি-20তে ভালো টাচে আছেন, এভরিথিং ইজ ফাইন। বাট ইটস ইন্ডিয়া এগেনস্ট পাকিস্তান, ইটস আ ওডিআই ম্যাচ। সেক্ষেত্রে এমন একটা ম্যাচে উসমান খানের যদি ডেবিউ হয় তিনি কেমন করবেন, এটা একটা দুশ্চিন্তা বা বড় প্রশ্নবোধক চিহ্ন থেকেই যাচ্ছে। বাবর আজমের এগেনস্টে সব জায়গায় সব মহলে কথাবার্তা হচ্ছে, বাবরের স্ট্রাইক রেট নিয়ে কথা হচ্ছে। নম্বর 3-এ হয়তোবা সৌদ শকিলকে খেলাবে পাকিস্তান, অথবা কামরান গুলামকে খেলাবে। এগেইন এই দুজনই ওডিআই ক্রিকেটে নতুন। ইন্ডিয়ার বোলিং লাইন আপের এগেনস্টে, ইন্ডিয়া নামটার এগেনস্টে এরা কেমন করবে এটা বলা মুশকিল। রিজওয়ানের ভালো অবশ্যই করতে হবে। রিজওয়ান এই পাকিস্তান ব্যাটিং লাইন আপের ব্যাকবোন। রিজওয়ানের সাথে সালমান আলী আগা, তিনি আগের ম্যাচেও ভালো করেছেন নিউজিল্যান্ডের এগেনস্টে, তারও ভালো করতে হবে, ঠিক আছে। বাট এরপরে আবার ওই সমস্যাটা আসছে, তাইয়াব তাহির বলুন, খুশদিল শাহ বলুন, অথবা যদি ফাহিম আশরাফ খেলেন, তারা কেমন করবেন ইন্ডিয়ার এগেনস্টে সেটা কিন্তু বলা মুশকিল। কিন্তু আপনি যদি এই পাকিস্তানের ব্যাটারদের যে কথা বললাম এদের তুলনায় ইন্ডিয়ার ব্যাটারদের নাম যদি আপনি নেন, রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার,
KL রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, এই 8জন ব্যাটার। আমি জানি যে ক্রিকেট অনিশ্চয়তার খেলা, হতে পারে পাকিস্তান থেকে 3জন 4জন সেঞ্চুরি করলো, ইন্ডিয়া থেকে 3জন 4জন 5জন ডাক মারলো, কিন্তু খেলা শুরু হওয়ার আগে আপনি যখন দুই দলের প্লেয়ারদের নামের লিস্টটা দেখবেন তখন আপনার অবশ্যই মেনে নিতে হবে যে পাকিস্তানের ব্যাটিং লাইন আপের চেয়ে কিন্তু ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ বেশি শক্তিশালী। এবার আসুন বোলিংয়ে কীভাবে ইন্ডিয়ার চাইতে পাকিস্তান শক্তিশালী। পেসের যদি আপনি তুলনা করেন তাহলে পাকিস্তানের পেসাররা হলেন শাহিন শাহ আফ্রিদি, হারিস রৌফ, নাসিম শাহ এবং ফাহিম আশরাফ, তাদের সাথে আছেন মোহাম্মদ হাসনাইন। যদিও আমার মনে হয় 3জন পেসারই খেলবেন, সেই 3জন হবেন হারিস রৌফ, নাসিম শাহ এবং শাহিন আফ্রিদি। এই 3জনেরই খেলার কথা ভারতের এগেনস্টে। এই পাকিস্তান পেসারদের তুলনায় আপনি ভারতের পেসারদের যদি নাম নেন, মোহাম্মদ শামি, আর্শদীপ সিং আর হর্ষিত জানা, তাদের সাথে আছেন হার্দিক পান্ডিয়া। হ্যাঁ, আপনার দেখে মনে হবে যে ইন্ডিয়ান বোলারদের চাইতে পাকিস্তানি এই বোলারদের নাম ডাক বেশি, পেস বেশি, এদের ওডিআই খেলার অভিজ্ঞতা বেশি, ওডিআইতে উইকেটও বেশি, একমত। এবং সত্যি সত্যিই হয়তো বা ইন্ডিয়ার চাইতে পাকিস্তানি পেসাররা এগিয়ে থাকবে দুই দলের পেস ইউনিটের তুলনা করলে। বাট যখন আপনি স্পিনে আসবেন ভাই, তখন কি হবে? ইন্ডিয়ান স্পিনারদের নাম বলি: জাদেজা, অক্ষর, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর। আমি আপনাকে পাকিস্তানের স্পিনারদের নাম বলি: আবরার আহমেদ, শেষ, আর কেউ নাই, আবরার আহমেদ একাই। তার সাথে আপনি সালমান আলী আগাকে ধরতে পারেন, সৌদ শাকিলকে ধরতে পারেন, বাট তারা একেবারেই পার্ট টাইম স্পিনার। কদিন আগে রোহিত শর্মাকে বলা হয়েছে আপনি স্কোয়াডে 5জন স্পিনার কেন নিয়েছেন? রোহিত শর্মা বলেছে 5জন স্পিনার কই ভাই, 2জন স্পিনার, 3জন অলরাউন্ডার। আপনি যদি পাকিস্তানের ক্ষেত্রে দেখেন ভাই, 1জন স্পিনার, বাকিগুলো পার্ট টাইম। আপনি সালমান আলী আগাকে অলরাউন্ডার কনসিডার করতে পারেন। এরপরও সালমান আঘা এবং আবরার সহ মোট 2জন স্পিনার হবে এবং অন দ্য আদার হ্যান্ড ইন্ডিয়ার জেনুইন 3জন স্পিনার আছে। এবং খেলাটা যখন বিশেষ করে দুবাইতে হচ্ছে, তখন যে দলের স্পিন বেশি ভালো থাকবে সে দল ম্যাচ জিতবে, এটা অনেকটা অবধারিত। ইনফ্যাক্ট ইন্ডিয়া বনাম বাংলাদেশ ম্যাচের পরে ইন্ডিয়ান পেসার মোহাম্মদ শামি তিনি কিন্তু বলেছেন যে বাংলাদেশের স্পিনার কম ছিল, ওদের 1জন স্পিনার বেশি থাকলে ম্যাচটা হয়তো আরও একটু কঠিন হতে পারতো। দুবাইয়ের ওই মাঠেই কিন্তু খেলা হবে ভারত বনাম পাকিস্তান, এবং দুবাইয়ের মাঠের পিচ স্লো হবে, পিচে স্পিন ধরবে, এটা আগে থেকে জেনে বুঝেই কিন্তু ভারত তাদের স্কোয়াডে 5জন স্পিনার নিয়ে এসেছে। আবারও বলছি, পেস ইউনিটে হয়তো বা ইন্ডিয়ার চাইতে ভারত সামান্য পরিমাণে এগিয়ে থাকবে, কিন্তু স্পিনের কথা যদি আপনি চিন্তা করেন তাহলে ইন্ডিয়ার চাইতে পাকিস্তান অনেকাংশেই পিছিয়ে থাকবে। তাই ওভারঅল বোলিং ডিপার্টমেন্টেও ইন্ডিয়ার চাইতে পাকিস্তান এগিয়ে থাকবে। ফিল্ডিং যদি আসি তাহলে আমার মনে হয় আলাদা করে আমার ব্যাখ্যা করার কিছু নাই। যুগ ধরেই পাকিস্তান ইজ নট আ গুড ফিল্ডিং সাইড। হ্যাঁ, রিসেন্ট পাস্টে তারা উন্নতি করেছে ফিল্ডিংয়ে, তারা আগের চেয়ে এখন পাকিস্তান ফিল্ডিংয়ে একটা ভালো সাইড। বাট আপনি যদি ইন্ডিয়ার সাথে পাকিস্তানের তুলনা করেন তাহলে যিনি সামান্য পরিমাণে ক্রিকেট জানেন তিনিও বলবেন যে ফিল্ডিংয়ে ইন্ডিয়া অনেক বেশি উন্নত পাকিস্তানের চেয়ে। তাই এগেন ক্রিকেটের যে 3টা দিক, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, এই 3 দিকেই কিন্তু পাকিস্তানের চেয়ে অনেকাংশেই এগিয়ে আছে ইন্ডিয়া। তাই রবিবারের ম্যাচে যে নিরঙ্কুশ ফেভারিট ইন্ডিয়া, তাতে কোনো সন্দেহ নাই। এখন একটা প্রশ্ন আসতে পারে, তাহলে পাকিস্তান খেলতেই বা নামতেছে কেন? তাদেরকে জেতার কোনো সম্ভাবনাই নাই? অবশ্যই জেতার সম্ভাবনা আছে। তাতে ওই ক্লিশে লাইনটা চলে আসবে, ক্রিকেট ইজ এ গ্লোরিয়াস গেম অফ আনসার্টেনিটি, এনিথিং ক্যান হ্যাপেন হেয়ার। এছাড়াও পাকিস্তানের পক্ষে আরেকটা যেটা ব্যাপার কাজ করবে সেটা হলো যে পাকিস্তান আনপ্রেডিক্টেবল, তারা কখন কবে কি করে ফেলে ইউ নেভার নো। আপনি যদি দেখেন 2017 চ্যাম্পিয়ন্স ট্রফিটাও পাকিস্তানের জেতার কথা ছিল না। পাকিস্তানের ভারতকে হারিয়ে ফাইনাল জিতবে, ট্রফি জিতবে এমনটা কেউ ভাবেনি। বাট ওই দিন ওই ফাইনালে ফাখার জামান একটা সেঞ্চুরি করে কিন্তু পাকিস্তানকে এগিয়ে দিয়েছিলেন। মোহাম্মদ আমির কিন্তু দুর্দান্ত একটা স্পেল করে ভারতকে ধসিয়ে দিয়েছিলেন। এই ধরনের ঘটনা যদি পাকিস্তান ঘটাতে পারে ভারতের এগেনস্টে, টপ অফ দ্য ইনিংস ধরে নেন বাবর আজম বা রিজওয়ান, কেউ একজন সেঞ্চুরি করে দিল, আবার বোলিং করতে এসে শুরুতেই নাসিম শাহ অথবা শাহিন শাহ আফ্রিদি 2-3টা টপ উইকেট তুলে নিল, তখন পাকিস্তান কিন্তু কম্পিট করতে পারবে, কন্টেস্ট করতে পারবে ভারতের সাথে। তখন কিন্তু একটা ক্লোজ ম্যাচ দেখা যাবে বলে আমার মনে হয়। তাছাড়া এই মুহূর্তে দুই দলের যে কারেন্ট ফর্ম এবং দুই দলের স্কোয়াডের যে চেহারা, সব মিলিয়ে পাকিস্তানের খুব বেশি সম্ভাবনা আছে বলে আমার মনে হয় না। ভারতই সম্ভবত ম্যাচটা জিতে যেতে পারে। এবং যদি তেমনটা হয়, যদি পাকিস্তান পরপর 2টা ম্যাচ হেরে বাংলাদেশের এগেনস্টে তাদের 3rd ম্যাচ খেলতে
আসে তাহলে কিন্তু বাংলাদেশের লাভ হবে, বাংলাদেশ ওই ভঙ্গুর পাকিস্তানটাকে সহজে হারাতে পারবে বলে আমার মনে হয়। তখন কি হয় সেটা নিয়ে পরে আলোচনা করব, এখন আপাতত এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটা জিনিস মনে রাখবেন, রবিবার ভারত পাকিস্তান ম্যাচের পর সোমবার কিন্তু বাংলাদেশ নিউজিল্যান্ড ম্যাচ। টিভি পর্দার সামনে বসে থাকবেন, টাইগারদের সাপোর্ট দেবেন, আর ক্রিকেট বিষয়ক সবশেষ খবর জানতে ক্রিকেট ফ্রেন্ডসের সাথেই থাকবেন।